আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের চারুপাঠ বইয়ের নীলনদার পিরামিডের দেশ এই গল্পটি পড়াবো। এটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। আমরা এখানে খুব সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে কি দেখা যাচ্ছে চিত্রের মধ্যে। চিত্রে দেখা যাচ্ছে, দেখো একটা উট, তারপর হচ্ছে দেখা যাচ্ছে এই যে উট দেখা যাচ্ছে, তারপর দেখো এখানে পিরামিড দেখা যাচ্ছে, তাই না? ওকে, আমরা গল্পটি পড়ি। সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সন্ধ্যের দিকে জাহাজ কোথায় পৌঁছালো? সুয়েজ বন্দরে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। তার মানে দেখো, যখন সূর্যাস্ত হলো, এই কোথায়? মরুভূমিতে। মরুভূমিতে যখন সূর্যাস্ত হলো, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কি হলো? ঘন যে নীল আকাশ, সূর্যের রং তো লাল, সে লাল আর নীল আকাশের নীল মিলে হচ্ছে একটা বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। তার মানে সাগর থেকে হচ্ছে মৃদু একটা সুন্দর ঠান্ডা বাতাস বইছে। সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে। তাহলে সূর্য কোথায় অস্ত গেল? মিশর মরুভূমির পেছনে। তার মানে দেখো, আমরা যে নীলনদার পিরামিডের গল্পটি পড়ছি, এই নীলনদার পিরামিড কোথায় অবস্থিত? মিশরে। এই পুরো গল্পটি হচ্ছে মিশরকে নিয়ে। আচ্ছা দেখো, সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার মানে এখানে বলা হয়েছে মরুভূমির যে বালি, এটা হচ্ছে সূর্যের যে রশ্মি, সেই রশ্মির প্রতিফলিত হয়ে মরুভূমির বালিটাকে দেখা যাচ্ছে কেমন? সোনালি রঙের, যেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতেই সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। আচ্ছা, তার মানে এতক্ষণ তারা হচ্ছে কি ছিল? জাহাজে ছিল, জাহাজে সুয়েজ বন্দরে ছিল। সেখান থেকে তারা এখন কোথায় ঢুকে পড়েছে? মরুভূমিতে ঢুকে পড়েছে। পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। নিষ্প্রভ হয়ে আসছে কথাটার অর্থ হচ্ছে নিভে আসছে, দীপ্তিহীন যেটাকে বলে। মরুভূমির উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। আসলে বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামলিমায় ঘেরা, সবুজে ঘেরা। সেখানে তো আমরা আসলে চন্দ্রের যে একটা অদ্ভুত দৃশ্য, সেখানে আমরা এটাকে একটু ভিন্নভাবে দেখি। কিন্তু মরুভূমির উপরে চন্দ্রালোকের যে দৃশ্য, যেটা আমরা সহজেই কি পারি না? দেখতে পারি না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা দেয়, থেমে যায়। পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। আচ্ছা, এগুলো হচ্ছে কবি কী করছে? উপলব্ধি করছে। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুই মাথা উঁচুতে ওঠে। মোটর বলতে এখানে মোটর গাড়িকে বোঝানো হয়েছে। জল জল দুটি ছোট সবুজ আলো। মোটর গাড়ির মধ্যে কি রয়েছে? দুইটা সবুজ আলো জল জল করে জ্বলছে। ওগুলি কি? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতেই দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাকে যাকে বলে কাফেলা। উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিল। এটা কে বলছে? লেখক বলছে। লেখক বলছে যে তারা যখন মোটর গাড়ি করে যাচ্ছিল, তখন হচ্ছে মোটর গাড়ির যে সবুজ আলো, সেগুলো হচ্ছে উটের, তারা যখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে একদল কাফেলা উটে করে যাচ্ছে। মোটর গাড়ির সবুজ আলো উটের চোখে পড়ায় উটের চোখকে অনেকটা কেমন দেখাচ্ছে? সবুজ দেখাচ্ছে, অনেকটা ভুতুরের মতো। তো তারা হচ্ছে ভয় পেয়ে গিয়েছে। আর কেনই পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যা পড়েছে ছোটবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে। উটের জমানো জল খায় প্রাণ বাঁচাবার জন্য। আচ্ছা, মরুভূমিতে যেহেতু বালি, সেখানে যেহেতু পানির অভাব, পানি পাওয়া যায় না সহজে, যার কারণে তারা হচ্ছে জীবন বাঁচানোর জন্য উটের গলা কেটে সেখান থেকে হচ্ছে পানি পান করে। যদি মোটর ভেঙে যায়, যদি কার সন্ধে অবধি রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে,
অবধি বলতে বোঝানো হয়েছে সন্ধে পর্যন্ত যদি রাস্তা দিয়ে কোনো মোটর না আসে, যদি তার মোটরটা ভেঙে যায়। স্পষ্ট দেখতে পেলাম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তখন কি হবে উপায়? মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গেই ফোকটে মরুভূমির ভেতর দিয়ে চলে যাব? কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রোয় পৌঁছে গিয়েছি। তার মানে তারা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখা যায় আলো দেখা যাচ্ছে। তারা কোথায় পৌঁছে গিয়েছে? কায়রো পৌঁছে গেছে। সেটা কোথায়? মিশরের কোথায় পৌঁছে গিয়েছে? কায়রোতে পৌঁছে গিয়েছে। তার মানে তারা শহরে ঢুকে পড়ল। আচ্ছা, শহরতলিতে ঢুকলাম। খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতে কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দরে খদ্দরে গিস গিস করছে। রাত তখন 11টা। রাত 11টা বাজছে, কিন্তু মিশরের কায়রোতে এখনও আলো জ্বলছে। এখনও অনেক রেস্তোরাঁ, ক্যাফে, এগুলোতে মানুষের ভিড় জমে আছে। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি। কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্নার খুশবাইয়ে রাস্তা মোমো করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যায়। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতোই নোংরা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে রাস্তায় যেহেতু রেস্তোরাঁ, ক্যাফে এগুলো সবই খোলা, সেখান থেকে খাবারের গন্ধে চারিদিকে মোমো করছে। তো লেখকের মনে হচ্ছে যে আমি এখানেই নেমে পড়ি সেগুলো খাওয়ার জন্য। আর তিনি ভাবছে যে এখানকার রেস্তোরাঁগুলো তাদের পাড়ার দোকানের মতোই নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলো। তারা সবাই ক্ষুধায় কাতর। তড়িঘড়ি 3খানি ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। আচ্ছা, এখানে এই মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন বলতে বোঝানো হয়েছে মিশরীয় যে রান্না সেটা অনেকটাই ভারতীয় রান্নার মতো। অবশ্য ভারতীয় মোগলাই রান্না, ভারতের যে বিশেষ যে রান্নাগুলো রয়েছে সেগুলোর মতোই অনেকটা এই মিশরীয় রান্না। বার বসে হরেক রকম খাবারের নমুনা। তাতে দেখলাম রয়েছে মুরগি মুসল্লম, শিক কাবাব, স্বামী কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অত শত বলে কেন, শুধু ঝোল ভাতের জন্য। কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজেই শোক করে কী লাভ। আচ্ছা, এখানে লেখক বলছে তিনি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মুরগি মুসল্লম, শিক কাবাব, স্বামী কাবাব, আরও অনেক ধরনের বিদেশি খাবার রয়েছে, কিন্তু আরও অনেক ধরনের খাবার রয়েছে, কিন্তু তার মন কাচ্ছে ওই যে বাঙালি, সেই হিসেবে তার মন কাচ্ছে একটু ডাল ভাত খাওয়ার জন্য। তো উনি বলছে যে আমার যদি একটু আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা, বাঙালি যে খাবার সেটা হলে তিনি অনেক বেশি খুশি হতেন। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। তার মানে তারা তাদের খাবার সমাপ্ত করে, আহার সমাপ্ত করে তারা গাড়িতে উঠলো। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, ক্যাবারে, খদ্দরে তামাম শহরটা আবজাব করছে। কত জাত বেজাতের লোক। ওই দেখো, অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোকড়া কালো চুল, লাল লাল পুরো দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়া, কি অসীম সৌন্দর্য। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা, ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। আচ্ছা, এখানে নিগ্রোদের বর্ণনা দেওয়া হয়েছে। তাদের ভেড়ার লোমের মতো তাদের কোকড়া চুল, তাদের দুখানা ঠোঁট লাল লাল পুরো, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত, কালো চামড়ার যে সৌন্দর্য, এবং তাদের দেহটা দেখে মনে হচ্ছে তাদের দেহ দিয়ে যেন সর্বাঙ্গ কী ঝরছে, তেল ঝরছে। তাদের বর্ণনা দেওয়া হয়েছে এখানে। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা। তার মানে সুদানের অধিবাসী যারা, তারা সবাই কয় ফুট লম্বা? 6 ফুট লম্বা। লম্বা লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো। এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। এখানে তোমার সুদানবাসীর বর্ণনা দেওয়া আছে। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত। দৈবাত বলতে বোঝানো হয়েছে খুব মাঝে মাঝে,
তাও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলামেলাতে। আচ্ছা, যেহেতু এইখানে হচ্ছে কায়রোতে বৃষ্টির পরিমাণ খুব কম বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেও তেমন একটা বেশি না, যার কারণে হচ্ছে সবাই বারান্দায় বা বাহিরে হচ্ছে তাদের দোকান নিয়ে বসেছে, হোটেল বসেছে। বাইরে হচ্ছে ক্যাফে বা হোটেলগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে তাদের বাহিরে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলাম না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীর এক দৃশ্য, নাইল নীলনদ। মিশরের সবচেয়ে সুন্দর যে দৃশ্য সেটা হচ্ছে নীলনদ দেখতে পেয়েছে। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝাটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পেছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। নৌকায় ওঠার অভিজ্ঞতা নিশ্চয় তোমাদের অনেকেরই রয়েছে। অনেকেই হচ্ছে তোমরা নৌকাতে ভয় পাও, কারণ ভয় পাওয়াটাই স্বাভাবিক। নৌকাগুলো একটু ছোট থাকে এবং এগুলা হচ্ছে যেহেতু দাঁড় বেয়ে নৌকাগুলো চলে, যার কারণে হচ্ছে নৌকাতে হচ্ছে প্রচুর পরিমাণে কী লাগে, ভয় লাগে। যখন ঢেউ আসে বা নদীর উপর দিয়ে যখন নৌকাটা চলে তখন মনে হয় যে এই যেন নৌকাটা ডুবে যাচ্ছে, তাই না? তো ওনার কাছেও ঠিক এরকমই মনে হচ্ছে। নীল নদের উপর দিয়ে যখন নৌকাগুলো ভেসে যাচ্ছে তখন ওনার কাছে মনে হচ্ছে যে হালকা একটু বাতাস হলেই এই বুঝি নৌকাগুলো পানিতে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়, তার মানে এই নীল নদের যে পানি, সে পানি দিয়ে হচ্ছে এখানকার জমি চাষ করা হয়। নীল তার বুকে ধরে সেই চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড পিরামিড পিরামিড। আচ্ছা, এই নীল নদের পানি দিয়ে যে চাষ হয় সেগুলো কোথায়? মিশরের প্রায় সর্বত্রই সে ফসল তারা পৌঁছে দেয়। চোখের সামনে দাঁড়িয়ে 3টে পিরামিড। তাহলে কয়টি পিরামিড? 3টে পিরামিড। এই জন্য বলা হয়েছে পিরামিড পিরামিড পিরামিড। তার মানে মিশরের যে পিরামিড সেখানে কয়টা রয়েছে? 3টে পিরামিড। এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কৃতিস্তম্ভ। তাহলে পৃথিবীর সবচেয়ে পুরনো কৃতিস্তম্ভ কি? পিরামিড। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর কল্পনা করেছে, দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। পিরামিডে যে দেওয়ালে খোদাই করা কিছু লিপি রয়েছে সেগুলো সম্পর্কে জানার জন্য, কি লেখা রয়েছে তা উদ্ধার করার জন্য, তা জানার জন্য তাদের কল্পনার কোনো শেষ নেই। মিশরের ভেতরে বাহিরে আরও পিরামিড আছে, কিন্তু গিজা অঞ্চলের যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। এখন এটি হচ্ছে প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা গেল দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড, সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। তাহলে দেখো, এই পিরামিড তৈরি করতে প্রায় 23 লক্ষ টুকরো কিসের প্রয়োজন হয়েছিল? পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোট ছোট ইঞ্জিনের সাইজ হয় এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর দিয়ে একটা দেয়াল বানালে সেই দেয়াল লম্বায় 50 মাইল হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাওরা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। এখানকার লোকরা বিশ্বাস করতো যে তারা যদি মারা যায় তাহলে তাদের দেহ যাতে কোনো প্রকারে ক্ষত বিক্ষত না হয় কিংবা তাদের শরীর যেন পচে না যায়, তাই তারা তাদের দেহকে মমি বানিয়ে এটাকে একটা শক্ত পিরামিডের ভেতর রেখে দিত যাতে কেউ সেটা
ধরতে বা ছুতে না পারে। রিন্টিদের চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনই এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। এখানে চন্দ্রাস্ত বলতে চাঁদের অস্ত যাওয়াকে বোঝানো হয়েছে। পশ্চিম আকাশে চাঁদের যে অস্ত যাচ্ছিল সেটাকে দেখতে অনেকটা রক্তচ্ছটার মতো লাগছিল, এবং পূর্বাকাশে নব অরুণোদয়ের পূর্বাভাস। তার মানে এখানে বোঝানো হয়েছে যখন সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে সেটাকে অনেকটা কিসের মতো দেখা যায়, রক্তচ্ছটার মতো। আর পূর্বাকাশে যখন উঠে তখন তাকে হচ্ছে নব অরুণোদয়ের পূর্বাভাস মনে হয়, তাই না? রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে। রাস্তার দুদিকে দোকানপাট এখনও বন্ধ। দু একটা কফির দোকান খুলি করছে। ফুটপাতের লোহার চেহারার উপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্যই ক্রমেই জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেই রকম করবার মতো হাত আজকের দিনে কারো নেই। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। তাহলে নীল নদ আর পিরামিডের পরেই হচ্ছে মিশরের যেটা সবচেয়ে বেশি বিখ্যাত তা হচ্ছে মসজিদ। পৃথিবীর বহু সমঝদার শুধু এই মসজিদগুলোকে প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসতে হয়। কোথায় আসতে হয়? মিশরের কায়রোতে।